হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অল স্টুডেন্ট। ওয়েলকাম টু বিদ্যা মন্দির। বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আমি তোমাদের জেএস মেন্টর। আজকে আমরা 40টি এমসিকিউ টাইপের কোশ্চেন নিয়ে আলোচনা করব, যেগুলো আগামী দিনের সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। আমাদের মেনলি ফোকাস থাকবে আরআরবি গ্রুপ ডি, আরআরবি এনটিপিসি, কলকাতা পুলিশ মেন্স যেটা সামনে আছে, ডাবলবি কনস্টেবল। ঠিক আছে, আমাদের ক্লাস থাকবে প্রতিদিন সকাল 8টা থেকে। আজকে সেট নম্বর 2। চলো আমরা প্রথম কোশ্চেনে যাচ্ছি। আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে সবাই যুক্ত হয়ে যাও। এখানে সমস্ত ক্লাসের নোটিফিকেশান পিডিএফ এখানে দেওয়া হবে। আর হচ্ছে স্টাডি মেটেরিয়াল। চলো প্রথম কোশ্চেনে যাই। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটিতে তেল শোধনাগার নেই? এই রাজ্যগুলির মধ্যে কোনটিতে তেল শোধনাগার নেই? গুজরাট, কেরালা, ছত্তিশগড় না পশ্চিমবঙ্গ? উত্তর কী হবে? সবাই উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে অপশান সি, ছত্তিশগড়। ছত্তিশগড়ে আমাদের কোনো তেল শোধনাগার নেই। আর আমাদের গুজরাট যদি বলি, গুজরাটে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার আছে জামনগর। গুজরাটের জামনগরে বিশ্বের বৃহত্তম তেল শোধনাগার রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গ যদি বলি, পশ্চিমবঙ্গের হলদিয়াতে আছে তেল শোধনাগার। পশ্চিমবঙ্গের হলদিয়াতে তেল শোধনাগার রয়েছে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন। উল্লাস প্রকল্প, যা নবভারত সাক্ষরতা কর্মসূচি নামেও পরিচিত, এর সময়কাল হলো কি? এই উল্লাস প্রকল্পের সময়কাল কি? 2022 থেকে 27, 2024 থেকে 29, 2021 থেকে 26 না 2023 থেকে 28? এই প্রকল্পটি 5 বছর। ঠিক আছে, 5 বছরের প্রকল্প এর মেয়াদ। যা কী হবে উত্তর? এর উত্তর হবে 2022 থেকে 27, অপশান নাম্বার এ। ঠিক আছে, এই উল্লাস প্রকল্প এটি কি যদি আমরা বলি তাহলে কী হবে? এটি 15 বছর বা তার বেশি বয়সের ব্যক্তিরা যারা স্বাক্ষর করতে পারে না, তার জন্য এই প্রকল্পটি চালু হয়েছে। যারা 15 বছর বা তার বেশি, যারা স্বাক্ষর করতে পারে না, তাদের জন্য এই প্রকল্পটি চালু হয়েছে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনে যাই। 3 নম্বর কোশ্চেন। ইন্ডিয়ান মিনারেলস ইয়ারবুক 2019 অনুসারে 2018-19 সাল নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে কোনটি বক্সাইটের বৃহত্তম উৎপাদক ছিল? এই বক্সাইটের বৃহত্তম উৎপাদক কোনটি? এই 4টি অপশানের মধ্যে সবাই উত্তর করার চেষ্টা করো তাড়াতাড়ি। গুজরাট, মধ্যপ্রদেশ, ওড়িশা না রাজস্থান? এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান সি, ওড়িশা। ওড়িশাতে বক্সাইটের বৃহত্তম উৎপাদক। ক্লিয়ার? ওড়িশা রাজ্য হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। নিচের কোন অ্যাপ্লিকেশনটি ফাইল তৈরি করতে ব্যবহার করা যায় না? ফাইল তৈরি করতে ব্যবহার করা যায় না কোনটি এই 4টের মধ্যে? এমএস ওয়ার্ড, উইন্ডোজ এক্সপ্লোরার, পেইন্ট না নোটপ্যাড? এ কী হবে উত্তর? এর উত্তর হবে 4-এর বি, উইন্ডোজ এক্সপ্লোরার। ফাইল তৈরি করতে ব্যবহার করা যায় না, তাছাড়া সবকটি ফাইল তৈরি করতে ব্যবহার করা যায়। ঠিক আছে, চলো পরের কোশ্চেনে যাই। 5 নম্বর কোশ্চেন। মুন্ডা বিদ্রোহের সময় বিরসা মুন্ডা কর্তৃক মুন্ডা উপজাতি সম্প্রদায়ের কাছে প্রস্তাবিত সংস্কারগুলোর মধ্যে কোনটি নয়? মদ্যপান ত্যাগ করুন, জাদুবিদ্যা ও জাদুতে বিশ্বাস না করা, অতীতে বাস করা ত্যাগ করুন না নিজের জমিতে চাষাবাদ করা? এটার উত্তর হবে 5-এর সি, অতীতে বাস করা বা ত্যাগ করুন। এই মুন্ডা বিদ্রোহের আরেক নাম কী ছিল? মুন্ডা বিদ্রোহ যদি বলি, এই মুন্ডা বিদ্রোহকে উলগুলান বা মহাবিদ্রোহ বলা হয়। মুন্ডা বিদ্রোহকে উলগুলান বা মহাবিদ্রোহ বলা হয়। ঠিক আছে, 1857 মহাবিদ্রোহ হয়েছিল 1857 সালে আমাদের। চলো পরের কোশ্চেন, 6 নম্বর কোশ্চেন। ফাইল ও ফোল্ডার গুছিয়ে রাখা কেন গুরুত্বপূর্ণ? ফাইল ও ফোল্ডার গুছিয়ে রাখা কেন গুরুত্বপূর্ণ? ডেস্কটপ পরিষ্কার রাখতে, কম্পিউটারকে আরও দ্রুত চালানোর জন্য, ফাইলগুলি সহজে খুঁজে বের করতে এবং অ্যাক্সেস করতে, না নতুন সফটওয়্যার ইনস্টল করতে? ফাইল ফোল্ডার গুছিয়ে রাখা আমাদের গুরুত্বপূর্ণ ফাইলগুলিকে সহজে খুঁজে বের করতে এবং অ্যাক্সেস করতে। আমরা জিনিসপত্র গুছিয়ে রাখি কেন? যাতে আমরা সহজে খুঁজে বের করতে পারি। তার জন্য এখানে ফাইল ও ফোল্ডার গুছিয়ে রাখা হয় ফাইলগুলিকে সহজে খুঁজে বের করতে এবং অ্যাক্সেস করতে। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। আদিম বায়ুমণ্ডলে কোন গ্যাসটির পরিমাণ সবচেয়ে কম ছিল? এই আদিম বায়ুমণ্ডলে কোন গ্যাসটির পরিমাণ সবচেয়ে কম? কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, বিনামূল্যে অক্সিজেন না জলীয় বাষ্প? এই 4টের মধ্যে কোনটি হবে? এটার উত্তর হবে সি, বিনামূল্যে অক্সিজেন। ক্লিয়ার? আমরা যদি বলি পৃথিবীর আদিমতম বায়ুমণ্ডল কী ছিল তাহলে কী হবে? আমাদের পৃথিবীর আদিমতম বায়ুমণ্ডল ছিল বিজারক প্রকৃতির। পৃথিবীর আদিমতম বায়ুমণ্ডল ছিল বিজারক প্রকৃতির। আর বর্তমানে আমাদের বায়ুমণ্ডলে গ্যাস সবচেয়ে বেশি কোনটি পাওয়া যায়? বর্তমানে যদি বলি, বর্তমানে আমাদের সবচেয়ে পাওয়া যায় নাইট্রোজেন। কত পার্সেন্ট পাওয়া যায়? 78% পাওয়া যায়। নাইট্রোজেন 78%। আর অক্সিজেন যদি বলি, অক্সিজেন কত পার্সেন্ট পাওয়া যায়? অক্সিজেন পাওয়া যায় আমাদের 21%। 21% অক্সিজেন পাওয়া যায়। সবথেকে বেশি পাওয়া যায় নাইট্রোজেন। এটা পরীক্ষা দেওয়ার মতো কোশ্চেন, পরীক্ষা অনেকবারও দিয়েছে যে বায়ুমণ্ডলে কোন গ্যাস সবথেকে বেশি পাওয়া যায়। চলো পরবর্তী কোশ্চেন। পাঁচঝাঁসি রাজা ছিলেন আধুনিক রাষ্ট্রের একজন স্বাধীনতা সংগ্রামী, তিনি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? এই পাঁচঝাঁসি রাজা তিনি কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অন্ধ্রপ্রদেশ, গুজরাট, কেরল না তেলেঙ্গানা? সবাই অপশান থেকে উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে কেরল। তিনি কেরল রাজ্যের সিংহ নামেও পরিচিত।
তিনি কেরালার সিংহ নামেও পরিচিত। কেরালার সিংহ 85 রাজাকে বলা হয়। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন। নিচের পদার্থগুলোর মধ্যে কোনটি প্রোটিন নয়? এই নিচের পদার্থগুলোর মধ্যে কোনটি প্রোটিন নয়? কটন, হেয়ার, স্পাইডার, সিল্ক। এটা সিল্ক হবে, নট মিল্ক। স্পাইডার, সিল্ক না হুপস। সবাই অপশান থেকে উত্তর করো। কোনটি প্রোটিন নয়? প্রোটিন যদি না বলে তাহলে হবে কটন। এই কটন হচ্ছে তুলা, ঠিক আছে। আর হেয়ার আর হুপস, মানে হুপস হচ্ছে খুর। আমাদের কী প্রোটিন পাওয়া যায় হেয়ার আর হুপসে? হেয়ার আর হুপসে আমাদের ক্যারোটিন নামক প্রোটিন পাওয়া যায়, ঠিক আছে। আর স্পাইডার সিল্ক, মাকড়সার জাল। মাকড়সার জাল আমাদের প্রোটিন দিয়ে তৈরি। মাকড়সার জাল, ঠিক আছে। মাকড়সার জাল আমাদের কী দিয়ে তৈরি? প্রোটিন দিয়ে তৈরি। এটা মাথায় রাখবে। চলো পরবর্তী কোশ্চেন। ভারতের কোন রাজ্যে থাইপুসাম নামক ধর্মীয় উৎসবটি পালিত হয়? এই থাইপুসাম ধর্মীয় উৎসব পালিত হয় কোন রাজ্যে? অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, কর্ণাটক না তামিলনাড়ু? এই চারটের মধ্যে কোনটি হবে? সবাই 10 নম্বর কোশ্চেনের উত্তর করার চেষ্টা করো। এর উত্তর হবে 10-এর ডি, তামিলনাড়ু। থাইপুসাম উৎসব পালিত হয় তামিলনাড়ুতে। ক্লিয়ার? এর জানুয়ারি থেকে ফেব্রুয়ারির পূর্ণিমা তিথিতে পালন করা হয়, ঠিক আছে। আমাদের জানুয়ারি থেকে ফেব্রুয়ারির মধ্যে যে পূর্ণিমা তিথি আছে ওই তিথিতে পালন করা হয়। চলো পরবর্তী কোশ্চেন। নিম্নলিখিত সংস্থাগুলির মধ্যে কোনটি বিশ্বব্যাংক নামে পরিচিত? এই চারটির মধ্যে কোনটি বিশ্বব্যাংক নামে পরিচিত? IFM, ADB, IBRD না নন অফ দ্য অ্যাবভ? কোনোটিই নয়। সবাই উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে IBRD। ঠিক আছে। এর যদি বলি এর সদর দপ্তর কোথায়, তাহলে কী হবে? এর সদর দপ্তর ওয়াশিংটন ডিসি। তাহলে এর ফুল ফর্ম কী হবে? এর ফুল ফর্ম পরীক্ষায় আসে। IBRDর ফুল ফর্মকে তোমরা উত্তর করার চেষ্টা করো। ইন্টারন্যাশনাল ব্যাংক ফর রিকনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট, ঠিক আছে। আর ADB এর সদর দপ্তর কোথায় যদি বলি, এর সদর দপ্তর হচ্ছে ম্যানিলা, ঠিক আছে। এর সদর দপ্তর হচ্ছে ম্যানিলা। এশিয়ান উন্নয়ন ব্যাংক বা এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক, ঠিক আছে। এর সদস্য দেশ কটি? ADB যদি সদস্য দেশ বলি, ADBর সদস্য দেশ হচ্ছে 69টি সদস্য দেশ ADBর। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? ফল সংক্রান্ত বিদ্যাকে কি বলে? স্পার্মোলজি, পেডোলজি, পোমোলজি না অ্যানথ্রোলজি? ফল সংক্রান্ত বিদ্যাকে বলে পোমোলজি, ঠিক আছে। আর স্পার্মোলজি কি সংক্রান্ত বিদ্যা? তোমরা উত্তর করার চেষ্টা করো। স্পার্মোলজি এটি কোন সংক্রান্ত বিদ্যা? তাড়াতাড়ি উত্তর করো। স্পার্মোলজি যদি বলি, স্পার্মোলজি বীজ সংক্রান্ত বিদ্যা। পেডোলজি হচ্ছে মৃত্তিকা সংক্রান্ত বিদ্যা। অ্যানথ্রোলজি হচ্ছে ফুল সংক্রান্ত বিদ্যা। অ্যানথ্রোলজি। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। নিচের গ্রহগুলোকে তাদের ঘনত্বের অবরিক্রমে সাজানোর ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? গ্রাম বা ঘন সেন্টিমিটার এককে বলতে হবে। যে কোনটি সব থেকে বড় থেকে ছোট সেটা বলো। সব উত্তর করার চেষ্টা করো। আমরা জানি শনি সব থেকে হালকা। শনি সব থেকে হালকা, তার মানে এই দুটো হবে না। অপশান বি আর ডি হবে না। তাহলে কি হবে? আমাদের এই অপশান এ আর সি এর মধ্যে কোনটা হবে? সবাই উত্তর করার চেষ্টা করো। এটার উত্তর হবে অপশান সি, পৃথিবীর ঘনত্ব সব থেকে বেশি। পৃথিবীর ঘনত্ব যদি বলি, পৃথিবীর ঘনত্ব সব থেকে বেশি। তারপরে শুক্র, আর বৃহস্পতি আর শনি, এই দুটো হচ্ছে গ্যাস দ্বারা তৈরি, বৃহস্পতি আর শনি। আর শনি যদি বলি, এটি জলে যদি মানে রেখে দেয়, এটি জলে ভাসবে শনিটা। মানে এর ঘনত্ব এতই কম, এটি জলে ভাসে। একদম সবচেয়ে কম ঘনত্বের শনির, ঠিক আছে। এর কত? 0.69 GM/cm³, এতটাই এর কম ঘনত্ব। তাহলে এর হচ্ছে উপগ্রহ কটি যদি বলি, শনির উপগ্রহ কটি? তোমরা উত্তর করার চেষ্টা করো। শনির উপগ্রহ হচ্ছে 245টি। 245টির উপগ্রহ, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে যাই। নিচের কোন বিবৃতিগুলো সঠিক? সবাই উত্তর করার চেষ্টা করো। ভারতের সর্বাধিক সংখ্যক জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। হ্যাঁ, এটা ঠিক। ভারতের সর্বাধিক জাতীয় উদ্যান মধ্যপ্রদেশে অবস্থিত। মুদুমালাই জাতীয় উদ্যান কেরালায় অবস্থিত না। মুদুমালাই জাতীয় উদ্যান কেরালায় অবস্থিত। মুদুমালাই জাতীয় উদ্যান তামিলনাড়ুতে অবস্থিত। আমাদের তামিলনাড়ুতে অবস্থিত মুদুমালাই। সেলিম আলী পক্ষীবিদ্যা ও প্রাকৃতিক ইতিহাস কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত। হ্যাঁ, এটা ঠিক। আমাদের 1 আর 3 ঠিক। তাহলে কী হবে উত্তর? অপশন নাম্বার ডি। বুঝতে পেরেছো তোমরা? তাহলে বলি সেলিম আলী জাতীয় উদ্যান কোথায় অবস্থিত, তাহলে কী হবে? সেলিম আলী জাতীয় উদ্যান আমাদের জম্মু কাশ্মীরে অবস্থিত। সেলিম আলী জাতীয় উদ্যান যদি বলে তাহলে হচ্ছে জম্মু কাশ্মীরে অবস্থিত, ঠিক আছে। আর সেলিম আলী পক্ষী অভয়ারণ্য যদি বলি তাহলে কোথায় অবস্থিত? সেলিম আলী পক্ষী অভয়ারণ্য আমাদের গোয়াতে অবস্থিত, ঠিক আছে। সেলিম আলী পক্ষী অভয়ারণ্য গোয়াতে অবস্থিত। এটা সবাই গুলিয়ে যায়,
ভালো করে দেখে পড়বে। ঠিক আছে, সেলিম আলী পক্ষী যদি বলে, পক্ষী অভয়ারণ্য হচ্ছে গোয়াতে, আর সেলিম আলী জাতীয় উদ্যান জম্মু কাশ্মীরে। চলো পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত? ভারতের সর্বোচ্চ জলপ্রপাতের নাম কি? যোগ জলপ্রপাত, কুঞ্চিকাল জলপ্রপাত, রাকিমকুণ্ড জলপ্রপাত না কেপ্তি জলপ্রপাত? সবাই উত্তর করার চেষ্টা করো। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত যদি বলে কুঞ্চিকল। কুঞ্চিকল কোথায় অবস্থিত? তোমরা উত্তর করার চেষ্টা করো। কুঞ্চিকল জলপ্রপাত কর্ণাটকে বারাহি নদীর উপর অবস্থিত। কর্ণাটকে বরাহি নদীতে অবস্থিত। আর কেপ্তি জলপ্রপাত কোথায় অবস্থিত? কেপ্তি যদি বলি, এই কেপ্তি জলপ্রপাত যদি বলি মধ্যপ্রদেশে মাহানা নদীতে অবস্থিত। মধ্যপ্রদেশের মাহানা নদীতে অবস্থিত। তাহলে তোমরা যোগ জলপ্রপাতটা বলো, যোগ জলপ্রপাত কোথায় অবস্থিত? উত্তর করার চেষ্টা করো তোমরা। যোগ জলপ্রপাত কোথায় অবস্থিত? উত্তর করার চেষ্টা করো। যোগ জলপ্রপাত আমাদের কর্ণাটক সরাবতী নদীর উপরে অবস্থিত। এটাও কর্ণাটকের সরাবতী নদীতে অবস্থিত। ঠিক আছে। আর একটা জলপ্রপাত এটাতে পরীক্ষা দেয়, শিবসমুদ্রম জলপ্রপাত। শিবসমুদ্রম জলপ্রপাত এর পরীক্ষা অনেকবার দিয়েছে, প্রিভিয়াস ইয়ার খুললেই বুঝতে পারবে তোমরা। শিবসমুদ্রম জলপ্রপাত এটি কর্ণাটক এটা কাবেরী নদীতে অবস্থিত। কর্ণাটকের কাবেরী নদীতে অবস্থিত। ঠিক আছে, মাথায় রাখবে, কর্ণাটকের কাবেরী নদীতে অবস্থিত শিবসমুদ্রম। চলো পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম সংবাদপত্র কে চালু করেন? ভারতের প্রথম সংবাদপত্র এটি কে চালু করেন? এডওয়ার্ড ম্যালেস্ট, জেমস হিকি বা অগাস্ট হিকি, ডার্কশোর বা জন ক্যাম্পবেল? ভারতের প্রথম সংবাদপত্র বলি জেমস হিকি। বেঙ্গল গ্যাজেট, প্রথম সংবাদপত্রের নাম হচ্ছে বেঙ্গল গ্যাজেট। পরীক্ষা অনেকবার দিয়েছে বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট প্রথম সংবাদপত্রের নাম। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন, 1947 সালের স্বাধীনতার পর প্রথমবারের মতো কোথায় তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল? 1947 সালে 15ই আগস্টে যে স্বাধীনতা পতাকা উত্তোলন করা হয়েছিল সেটি কোথায় উত্তোলন করা হয়েছিল? উত্তর করার চেষ্টা করো তোমরা সবাই। এটা হয়েছিল অপশান সি, লালকেল্লা বা দিল্লিতে। ঠিক আছে, যদি বলি এই আমাদের পতাকা, এই পতাকার ডিজাইনটি কে করেছিল তাহলে কি হবে? পতাকার ডিজাইন করেছিল পিঙ্গালি ভেঙ্কাইয়া। পরীক্ষায় অনেকবার দিয়েছে, পিঙ্গালি ভেঙ্কাইয়া আমাদের পতাকা ডিজাইন করেছিল। চলো পরবর্তী কোশ্চেন, শিবাজি 1665 খ্রিস্টাব্দে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন কার সাথে? শিবাজি কার সাথে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন? শায়েস্তা খান, আফজাল খান, জয়সিংহ না রাজপুত মুয়াজ্জম? কি হবে? এটার উত্তর হবে অপশান সি, তিনি জয়সিংহের সাথে পুরন্দরের সন্ধি স্বাক্ষর করেন। এই জয়সিংহ হচ্ছে ঔরঙ্গজেবের প্রধান সেনাপতি। ঔরঙ্গজেবের প্রধান সেনাপতি হচ্ছে জয়সিং। ঠিক আছে, তার সঙ্গে পুরন্দরের সন্ধি স্বাক্ষর হয়। এই সন্ধিতে কি বলা হয়েছিল? এই সন্ধিতে শিবাজির 35টি দুর্গর মধ্যে 35টি দুর্গ ছিল। এই 35টি দুর্গের মধ্যে 23টি মুঘলদের হাতে দিতে হয়েছিল। 35টির মধ্যে 23টি মুঘলদের দিতে হয়েছিল। ঠিক আছে, চলো পরবর্তী কোশ্চেন, হেমাটাইট কোন ধাতুর আকরিক? হেমাটাইট এটি কোন ধাতুর আকরিক? সবাই উত্তর করার চেষ্টা করো। তামা, অ্যালুমিনিয়াম, লোহা না জিঙ্ক? হেমাটাইট এটি কোন ধাতুর আকরিক? হেমাটাইট যদি বলে হেমাটাইট লোহা। অপশন নাম্বার সি, লোহার আকরিক হেমাটাইট। তামার যদি বলি তাহলে তামার আকরিকের নাম কি? তামার যদি প্রধান আকরিক, তামার প্রধান আকরিকের নাম কি যদি বলি তাহলে কি হবে? তামার প্রধান আকরিক হচ্ছে পাইরাইট। তামার প্রধান আকরিক হচ্ছে পাইরাইট। অ্যালুমিনিয়ামের তাহলে আকরিকের নাম কি? অ্যালুমিনিয়াম যদি বলি অ্যালুমিনিয়াম বক্সাইট। পরীক্ষা অনেকবার দিয়েছে, অ্যালুমিনিয়ামের প্রধান আকরিক হচ্ছে বক্সাইট। ঠিক আছে, আর জিঙ্কের যদি বলে জিঙ্কের হচ্ছে জিঙ্ক বিলেট। জিঙ্কের আকরিকের নাম জিঙ্ক বিলেট। এই লোহারটা হেমাটাইটের এটা লোহা। ঠিক আছে, হেমাটাইট ধাতুর আকরিক হচ্ছে লোহা। পরীক্ষা অনেকবার দিয়েছে। অ্যালুমিনিয়ামের বক্সাইট, পরীক্ষা অনেকবার দিয়েছে। চলো পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে? ভারতের প্রথম মহিলা সুপ্রিম কোর্টের বিচারপতি কে? ইন্দু মালহোত্রা, এম ফাতেমা বিবি, রুমা পাল না জ্ঞান সুধা মিশ্র? এই চারটের মধ্যে কোনটি হবে? এটার উত্তর হবে অপশন নাম্বার বি, এম ফাতেমা বিবি। তাহলে ইন্দু মালহোত্রা ইনি কিসের সাথে সম্পর্কিত? বলো বলো, সবাই উত্তর করার চেষ্টা করো। ইন্দু মালহোত্রা ইনি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা আইনজীবী। ইনি সুপ্রিম কোর্টের প্রথম মহিলা আইনজীবী, প্রথম মহিলা আইনজীবী। ঠিক আছে, আর লীলা শেঠ, লীলা শেঠটা এটাও গুরুত্বপূর্ণ, লীলা শেঠটা মনে রাখবে। লীলা শেঠ তিনি কিসের সাথে সম্পর্কিত? ভারতের হাইকোর্টের প্রথম মহিলা প্রধান বিচারপতি। ভারতের হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি। তাহলে যদি বলি কোন হাইকোর্টের তাহলে কি হবে? উত্তর এইচপি, হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি। বুঝতে পেরেছো তোমরা? চলো পরবর্তী কোশ্চেনে যাই। সিন্ধু সভ্যতার কোথায় পশুপতির মূর্তি পাওয়া গেছে? এই সিন্ধু সভ্যতার কোথায় পশুপতির মূর্তি পাওয়া গেছে? হরপ্পা, লোথাল, কালীবঙ্গা না মহেঞ্জোদারো? সবাই অপশান থেকে উত্তর করার চেষ্টা করো। পশুপতির মূর্তি কোথায় পাওয়া গেছে?
এর উত্তর হবে ডি, মহেঞ্জোদারোতে পাওয়া গেছে। ঠিক আছে। আর লোথাল আমাদের বিশ্বের প্রথম বন্দর, সিন্ধু সভ্যতার প্রথম বন্দর। ঠিক আছে। এটি কোথায় অবস্থিত? লোথাল যদি বলি, লোথাল গুজরাটে অবস্থিত। লোথাল গুজরাটে অবস্থিত। আর কালীবঙ্গান, কালীবঙ্গান এটি কোথায় অবস্থিত যদি বলি, কালীবঙ্গান হচ্ছে রাজস্থানে অবস্থিত। আমাদের রাজস্থানে কালীবঙ্গান অবস্থিত। এই কালীবঙ্গান থেকে কী কী পাওয়া গেছে যদি বলি তাহলে কী হবে? তোমরা উত্তর করার চেষ্টা করো। কালীবঙ্গান থেকে কী কী পাওয়া গেছে? কালীবঙ্গান থেকে উটের হাড় আর লাঙলের নিদর্শনও পাওয়া গেছে। উটের হাড় কালীবঙ্গান থেকে পাওয়া গেছে, আর লাঙলের নিদর্শন পাওয়া গেছে। ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন। মেসোপটেমিয়ার সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছে? এই মেসোপটেমিয়ার সভ্যতা এটি কোন নদীর তীরে গড়ে উঠেছে? মেসোপটেমিয়ার সভ্যতা কোন নদীতে গড়ে উঠেছে? নীলনদ, হোয়াংহো, টাইগ্রিস ও ইউফ্রেটিস, না সিন্ধু নদ বা সিন্ধু? কোন নদীতে গড়ে উঠেছে যদি বলি তাহলে কী হবে? মেসোপটেমিয়ার সভ্যতা অপশন নাম্বার সি, টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীতে গড়ে উঠেছে। ঠিক আছে। আর নীলনদ হচ্ছে প্রাচীন মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে নীলনদের পাশে, প্রাচীন মিশরীয় সভ্যতা। আর সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে রাভি বা ইরাবতী নদীর পাশে, রাভি বা ইরাবতী নদীর তীরে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছে। ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন। গৌতম বুদ্ধ কোথায় প্রথম তার ধর্মপ্রচার করেছিলেন? গৌতম বুদ্ধ কোথায় তার প্রথম ধর্মপ্রচার করেছিল? বোধগয়া, কুশীনগর, সারনাথ, না লুম্বিনীতে? কোথায় তার ধর্মপ্রচার করেছিল প্রথমে? সারনাথে প্রথম তার ধর্মপ্রচার করেছিল। আর লুম্বিনীতে কী হয়েছিল? লুম্বিনীতে গৌতম বুদ্ধ জন্মগ্রহণ করেন লুম্বিনীতে। ঠিক আছে। এই লুম্বিনীতে গৌতম বুদ্ধের জন্ম হয়। ঠিক আছে। যদি বোধগয়া বলি, বোধগয়াতে কী হবে? তোমরা উত্তর করার চেষ্টা করো। বোধগয়াতে গৌতম বুদ্ধ বোধি বা দিব্যজ্ঞান লাভ করে। আর কুশীনগরে কী হবে? এখানে গৌতম বুদ্ধের দেহত্যাগের কথা আছে। গৌতম বুদ্ধ এখানে দেহত্যাগ করে। এই দেহত্যাগের ঘটনাকে আমরা মহাপরিনির্বাণ বলি। ঠিক আছে। আর গৌতম বুদ্ধ যখন তার সংসার জীবন ত্যাগ করে যখন চলে আসে, ওই সংসার জীবন ত্যাগ করাকে মহাভিনিষ্ক্রমণ বলা হয়। লুম্বিনীতে তিনি জন্মগ্রহণ করে, কুশীনগরে তিনি দেহত্যাগ করে, আর বোধগয়াতে তিনি দিব্য বা বোধিজ্ঞান লাভ করে। ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন। মিত্রমেলা কে প্রতিষ্ঠা করেছিলেন? লালা রাজপথ রায়, বরীন্দ্র কুমার ঘোষ, বিনায়ক দামোদর সবরকর, না অরবিন্দ ঘোষ? এই চারটের মধ্যে কোনটি হবে? সবাই অপশান দেখে উত্তর করার চেষ্টা করো। এর উত্তর হবে অপশান সি, বিনায়ক দামোদর সবরকর। মিত্রমেলা তাহলে কবে প্রতিষ্ঠিত হয়েছিল? মিত্রমেলা 1899 সালে প্রতিষ্ঠা হয়েছিল, এবং 1904 সালে মিত্রমেলার নাম পরিবর্তন করে অভিনব ভারত রাখা হয়। 1904 সালে নাম পরিবর্তন করে অভিনব ভারত রাখা হয়। ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন। বঙ্গভঙ্গ আন্দোলন কবে রোধ করা হয়েছিল? এই বঙ্গভঙ্গ আন্দোলন এটি কবে রোধ করা হয়েছিল? 1905, 1915, 1911, না 1947? বঙ্গভঙ্গ আন্দোলন রোধ করা যদি হয়েছিল বলি তাহলে 1911 সাল হবে। বঙ্গভঙ্গ 1911 সালে রোধ করা হয়েছিল। কার আমলে? তখন ভাইসরয় কে ছিল যদি বলি তাহলে কী হবে? 1911 সালে ভাইসরয় ছিলেন লর্ড হার্ডিঞ্জ। ছিল ভাইসরয়, হার্ডিঞ্জ। আর 1905 সালে বঙ্গভঙ্গ আমাদের শুরু হয়েছিল। তাহলে কার আমলে শুরু হয়েছিল যদি বলি তাহলে কী হবে? 1905 সালে আমাদের বঙ্গভঙ্গ আন্দোলন শুরু হয়েছিল। তখন আন্দোলনটা শুরু হয়েছিল 1905 সালে কার্জনের আমলে আমাদের বঙ্গভঙ্গ শুরু হয়েছিল। ঠিক আছে। কার্জনের আমলে হয়েছিল। চলো পরবর্তী কোশ্চেন। সিলভার নাইট্রেটের রাসায়নিক সংকেত কি? এই সিলভার নাইট্রেটের রাসায়নিক সংকেত কি? সব অপশন থেকে উত্তর করার চেষ্টা করো। AgCl, AgNO3, Ag2O, না AgBr? সিলভার নাইট্রেটের রাসায়নিক সংকেত কি? এর উত্তর হবে অপশন নাম্বার বি, AgNO3। ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন। 1953 সালে গঠিত রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন? এই রাজ্য পুনর্গঠন কমিশনের সদস্য কারা ছিলেন? সবাই অপশান দেখে উত্তর করার চেষ্টা করো। এর উত্তর হবে অপশান এ, HN কুঞ্জরু, KM পানিক্কর, ফজল আলী। ঠিক আছে। যদি বলি রাজ্য পুনর্গঠন কমিশন, এই কমিশনটির নাম কি ছিল তাহলে কী হবে? এই কমিশনটির নাম ছিল ফজল আলী কমিশন। ঠিক আছে। এই কমিশনের নাম ছিল ফজল আলী কমিশন। ফজল আলী এটা সভাপতি ছিলেন, আর দুজন সদস্য ছিল HN কুঞ্জরু আর KM পানিক্কর। এই দুজন সদস্য ছিল। ঠিক আছে। তাহলে যদি বলি এটা 1953 সালে গঠিত হয়েছিল। আর যদি বলি রিপোর্ট কবে পেশ করেছিল যদি বলি তাহলে কী হবে? রিপোর্ট 1955 সালে রিপোর্ট পেশ করে। ফজল আলী কমিশন 1955 সালে রিপোর্ট পেশ করে। ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেন। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য কোনটি? সবাই অপশন থেকে উত্তর করো। ভাষার ভিত্তিতে যদি প্রথম রাষ্ট্র বলি তাহলে হবে অন্ধ্রপ্রদেশ। তেলুগু ভাষার জন্য এই রাজ্যটি গঠিত হয়েছিল।
পট্টি শ্রীরামালু তিনি তেলুগু ভাষার জন্য তিনি হচ্ছে অন্ধ্রপ্রদেশ রাজ্যের দাবি জানান, কিন্তু তার দাবি কেউ মেনে নেয়নি। তার জন্য তিনি 58 দিন অনশন করেছিলেন। 58 দিন তিনি 58 দিন হাঙ্গার স্ট্রাইক, মানে না খেয়ে তিনি অনশন করে আন্দোলন করেন, এবং তিনি মরে যাওয়ার পর জওহরলাল নেহেরু এই অন্ধ্রপ্রদেশ প্রতিষ্ঠাপিত করে, অন্ধ্রপ্রদেশ নাম দেয়। ভাষার ভিত্তিতে গঠিত প্রথম রাজ্য অন্ধ্রপ্রদেশ হবে। তাহলে কত সালে এটি প্রতিষ্ঠাপিত হয়েছিল যদি বলি, তাহলে কী হবে? অন্ধ্রপ্রদেশ গঠিত হয়েছিল 1 অক্টোবর 1953 সালে গঠিত হয়েছিল। 1953 সালে, ডেটটা মনে রাখবে, 1953 সালে, 1953 সালে গঠিত হয়েছিল। চলো পরবর্তী কোশ্চেন, লবণ সত্যাগ্রহ আইন কত সালে হয়েছিল? লবণ সত্যাগ্রহ আইন কত সালে হয়েছিল? 1920, 1930, 1942 না 1947? সবাই উত্তর করার চেষ্টা করো। লবণ সত্যাগ্রহ আইন 1930 সালে 12ই মার্চে হয়েছিল। 12ই মার্চ, ডেটটা মনে রাখবে, 12ই মার্চ। ঠিক আছে, এটা সবরমতী আশ্রম থেকে তৈরি হয়েছিল। সবরমতী আশ্রম থেকে এই সত্যাগ্রহ শুরু হয়েছিল, সবরমতী আশ্রম থেকে। ঠিক আছে, এই নেতৃত্ব কে দিয়েছিল যদি বলি, এই লবণ সত্যাগ্রহ নেতৃত্ব দিয়েছিল মহাত্মা গান্ধী। মহাত্মা গান্ধী লবণ সত্যাগ্রহ নেতৃত্ব দিয়েছিল সবরমতী আশ্রম থেকে। আর 1920, এটা গুরুত্বপূর্ণ সাল। 1920 কিসের সাথে সম্পর্কিত? কোন আন্দোলনের সাথে? 1920 অসহযোগ আন্দোলনের সাথে সম্পর্কিত। অসহযোগ আন্দোলনের সাথে 1920 সম্পর্কিত। আর 1942 এটি কিসের সাথে সম্পর্কিত? এটি ভারত ছাড়ো আন্দোলনের সাথে সম্পর্কিত। ভারত ছাড়ো আন্দোলনের সাথে সম্পর্কিত। আর 1947 আমাদের স্বাধীনতা হয়েছিল। চলো পরবর্তী কোশ্চেন, ওয়ার্ল্ড ব্যাংক ক্লাইমেট ফান্ড পাওয়া ভারতের প্রথম রাজ্য কোনটি? ওয়ার্ল্ড ব্যাংক ক্লাইমেট ফান্ড পাওয়া ভারতের প্রথম রাজ্য কোনটি? গোয়া, কেরালা, তামিলনাড়ু না গুজরাট? সবাই উত্তর করার চেষ্টা করো তাড়াতাড়ি। এটার উত্তর কী হবে? এটার উত্তর হবে অপশান এ, গোয়া। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, অশোকের কলিঙ্গ শিলালিপি কোথায় পাওয়া যায়? এই অশোকের কলিঙ্গ শিলালিপি এটি কোথায় পাওয়া যায়? এলাহাবাদ, মানসেরা, গিরনার না জৌগাদা? এটার উত্তর হবে অপশন নম্বর ডি, জৌগাদা। যদি বলি এই জৌগাদা এটি কোথায় অবস্থিত? এটি ওড়িশা রাজ্যে অবস্থিত, ওড়িশাতে অবস্থিত জৌগাদা। ক্লিয়ার? আর এই কলিঙ্গ শিলালিপিতে কি লেখা ছিল? এই লিপিতে কলিঙ্গ যুদ্ধের পর অশোক ধম্ম বিজয়ের নীতি বর্ণিত আছে। ধম্ম বিজয়, কলিঙ্গ যুদ্ধের পর তিনি যে ধম্ম বিজয়টা নিয়েছিল এই কথাটাই জৌগাদাতে আছে। চলো পরবর্তী কোশ্চেন, নিচের কোন মহাসাগরটি পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগর? পৃথিবীর সবচেয়ে ছোট মহাসাগরের নাম কি? প্রশান্ত মহাসাগর, সুমেরু মহাসাগর, ভারত মহাসাগর না আটলান্টিক মহাসাগর? কি হবে? সবচেয়ে ছোট মহাসাগর যদি বলি তাহলে আমরা জানি বি, সুমেরু মহাসাগর হবে উত্তর। ঠিক আছে, আর প্রশান্ত মহাসাগর এটি বিশ্বের বৃহত্তম মহাসাগর, পৃথিবীর সবচেয়ে বৃহত্তম মহাসাগর প্রশান্ত মহাসাগর। ঠিক আছে, সুমেরু মহাসাগর হচ্ছে গিয়ে আরও নাম আছে। সুমেরু মহাসাগরকে আমরা উত্তর মহাসাগর বলা হয়, উত্তর মহাসাগর। একে উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর বলা হয়, আর্কটিক মহাসাগর বলা হয়। ঠিক আছে, পরীক্ষা দিতে পারে উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর, অপশানে যদি দেয় তাহলে হচ্ছে উত্তর মহাসাগর বা আর্কটিক মহাসাগর যে কোনো একটা থাকবে। চলো পরবর্তী কোশ্চেন, কোন বায়ু গর্জনশীল 40 নামেও পরিচিত? কোন বায়ু গর্জনশীল 40 নামেও পরিচিত? পোলার স্টারলিস, ওয়েস্টার্লিস বায়ু না মেরু বায়ু না বাণিজ্য বায়ু? 33 নম্বর কোশ্চেন, এর সবাই উত্তর করো তোমরা। গর্জনশীল 40 নামে পরিচিত কোন বায়ু? এটা হচ্ছে ওয়েস্টার্লিস বায়ু বা পশ্চিমা বায়ু বলা হয় একে, ওয়েস্টার্লিস বা পশ্চিমা বায়ু। চলো নেক্সট কোশ্চেন, কংগ্রেস ওয়ার্কিং কমিটি প্রথম ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাবটি কোথায় গ্রহণ করা হয়েছিল? এই ওয়ার্কিং কমিটির প্রথম ভারত ছাড়ো আন্দোলনটি প্রস্তাব কোথায় গ্রহণ করা হয়েছিল? ওয়ার্ধা, বেনারস, কলকাতা না দিল্লি? সবাই অপশান থেকে উত্তর করো, আর চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব লাইক করে দিও। এটার উত্তর হবে অপশান নাম্বার এ, ওয়ার্ধাতে। এই ওয়ার্কিং কমিটি কবে গঠিত হয় যদি বলি তাহলে কী হবে? সবাই উত্তর করো। এই ওয়ার্কিং কমিটি গঠিত 1942 সালে, 1942 সালে হয়েছিল এই কমিটি গঠিত। চলো পরবর্তী কোশ্চেন, ভারত ছাড়ো স্লোগানটি কে তৈরি করেন? এই ভারত ছাড়ো স্লোগানটি কে তৈরি করেন? মহাত্মা গান্ধী, পণ্ডিত জওহরলাল নেহরু, ইউসুফ মেহের আলী না অরুণা আসাফ আলী? এর উত্তর কী হবে? এর উত্তর হবে ইউসুফ মেহের আলী। তিনি ভারত ছাড়ো স্লোগানটি দিয়েছিল। তার আমাদের মহাত্মা গান্ধী আছে, মহাত্মা গান্ধী কী স্লোগান দিয়েছিল? তিনি বলেছিলেন করো অথবা মরো, করো অথবা মরো। আর পণ্ডিত জওহরলাল নেহরু কী স্লোগান দিয়েছিল যদি বলি? ইনি পূর্ণ স্বরাজ বা বলেছিল আরাম হারামে, এই দুটো দিয়েছিল। যদি আমরা নেতাজি বলি, নেতাজি কি দিয়েছিল? নেতাজি কি স্লোগান দিয়েছিল যদি বলি তাহলে কী হবে? নেতাজি বলেছিল দিল্লি চলো, দিল্লি চলো, আর জয় হিন্দ, এই দুটো দিয়েছিল, জয় হিন্দ। এই করো অথবা মরো দিয়েছিল মহাত্মা গান্ধী, এটা মনে রাখবে। আর পূর্ণ স্বরাজ দিয়েছিল, আর আরাম হারামে পণ্ডিত জওহরলাল নেহরু দিয়েছিল।
আর নেতাজি দিয়েছিল দিল্লি চলো, আর জয় হিন্দ, আর হচ্ছে গিয়ে তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো। এই তিনটে তিনি দিয়েছিল নেতাজি। ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। খান আব্দুল গফ্ফর খান ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিল তার নাম কি? খান আব্দুল গফ্ফর খান ব্রিটিশদের বিরুদ্ধে যে আন্দোলন শুরু করেছিল তার নাম কি? রেড শার্ট, ভারত ছাড়ো, খিলাফত, না উপরে কোনোটি নয়? এটা অপশন দেখলে বোঝা যাবে যে কোনটি হবে উত্তর। সবাই উত্তর করার চেষ্টা করো। এর উত্তর হবে অপশান এ, রেড শার্ট। এই রেড শার্টকে কালো কুর্তা বলা হয়। কালো কুর্তা, কালো কুর্তা নামে পরিচিত। যদি অপশানে যদি কালো কুর্তা থাকে তাহলে উত্তর করবে তোমরা, ঠিক আছে? রেড শার্ট বা কালো কুর্তা যে কোনো একটা থাকবে। চলো পরবর্তী কোশ্চেন। 1896 সালের কংগ্রেস অধিবেশনে কি জন্য বিখ্যাত? এই 1896 সালের কংগ্রেস অধিবেশন কি জন্য বিখ্যাত? সবাই অপশন থেকে উত্তর করো। এখানে কি প্রথমবারের জন্য জাতীয় সঙ্গীত গাওয়া হয়, না প্রথমবারের জন্য জাতীয় গান গাওয়া হয়, না প্রথমবারের জন্য জাতীয় পতাকা উত্তোলন করা হয়, না প্রথমবারের জন্য গ্রামে অধিবেশন হয়? কী হবে এটার উত্তর? 37 নম্বর কোশ্চেনের উত্তর করো তোমরা। এটার উত্তর হবে অপশন নম্বর বি, এখানে প্রথমবারের জন্য জাতীয় গান গাওয়া হয়। আমাদের জাতীয় গান যদি বলি, আমাদের জাতীয় গানের নাম কি? আমাদের জাতীয় গান হচ্ছে বন্দে মাতরম। বন্দে মাতরম, ঠিক আছে? এই 1896 সালে এর অধিবেশন কোথায় হয়েছিল যদি বলি, এই অধিবেশন হয়েছিল কলকাতাতে। কলকাতাতে অধিবেশন হয়েছিল। এর সভাপতি কে করেছিল যদি বলি, এর সভাপতি ছিল রহিমতুল্লাহ সাহানি। রহিমতুল্লাহ সাহানি এর সভাপতি করেছিল, ঠিক আছে? আর আমাদের বন্দে মাতরম গানটি গেয়েছিল কে যদি বলি, বন্দে মাতরম গানটি কে গিয়েছিল? আমাদের বন্দে মাতরম গানটি গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর, ঠিক আছে? আর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস থেকে গানটি নেওয়া হয়েছে। আর এই গানটি গিয়েছিল রবীন্দ্রনাথ ঠাকুর। ক্লিয়ার? আর আমাদের প্রথমবারের জন্য জাতীয় সঙ্গীত গাওয়া হয় কোথায় যদি বলি, আমাদের প্রথমবারের জন্য জাতীয় সঙ্গীত গাওয়া হয় 1911 অধিবেশনে, কলকাতা অধিবেশনে, 1911 সালের কলকাতা অধিবেশনে, ঠিক আছে? তখন সভাপতি যদি বলি, সভাপতি কে ছিল? সভাপতি ছিল বিষাণ নারায়ণ ধর। বিষাণ নারায়ণ ধর 1911 সালে গাওয়া হয়েছিল। এটি রবীন্দ্রনাথ ঠাকুরই গিয়েছিল জাতীয় সঙ্গীত, জনগণ মন, ঠিক আছে? এটি কলকাতা অধিবেশনে গাওয়া হয় 1911 সালে। এটা মনে রাখবে, পরীক্ষা অনেকবার দিয়েছে এই 1896 আর 1911। চলো পরবর্তী কোশ্চেনে যাই। নিম্নের মধ্যে কোনটি বলের একক? এই নিম্নের মধ্যে কোনটি বলের একক? পাস্কাল, ওয়াট, জুল, না নিউটন? বলের একক যদি বলি তাহলে কি হবে? আমরা জানি পাস্কাল। পাস্কাল কিসের একক? পাস্কাল হচ্ছে চাপের এসআই একক। চাপের এসআই একক হচ্ছে পাস্কাল, ঠিক আছে? চাপের এসআই একক। ওয়াট, ওয়াট কিসের একক তোমরা উত্তর করো। ওয়াট হচ্ছে ক্ষমতার এসআই একক। ওয়াট হচ্ছে ক্ষমতার এসআই একক। জুল, জুল কিসের একক যদি বলি, জুল কিসের একক হবে? জুল কাজ বা শক্তির এসআই একক। কাজ ও শক্তির এসআই একক। তাহলে আমাদের উত্তর কী হবে এখানে? এটা কোনোটাই তো হবে না। তাহলে আমাদের এখন অর্থ হবে নিউটন। বলের একক আমাদের নিউটন, ঠিক আছে? ক্লিয়ার? চলো পরবর্তী কোশ্চেন। মার্কো পোলো কার আমলে ভারতে আসে? মার্কো পোলো কার আমলে ভারতে আসেন? সুলতান মাহমুদ, মোহাম্মদ বিন তুগলক, শেরশাহ, না ঔরঙ্গজেব? এই মার্কো পোলো কার আমলে ভারতে এসেছে? সবাই অপশান থেকে উত্তর করার চেষ্টা করো। মার্কো পোলো আমাদের মোহাম্মদ বিন তুগলকের আমলে ভারতে আসে। মোহাম্মদ বিন তুগলকের আমলে। ক্লিয়ার? চলো তাহলে পরবর্তী কোশ্চেন, 40 নম্বর কোশ্চেন। লিটমাসের প্রাকৃতিক রং কি? লিটমাসের প্রাকৃতিক রং কি? সবাই উত্তর করার চেষ্টা করো। লাল, গোলাপি, সবুজ, না বেগুনি? লিটমাসের প্রাকৃতিক রং, লিটমাসের প্রাকৃতিক রং যদি বলি তাহলে হবে বেগুনি। এটি লিটমাসের প্রাকৃতিক রং, ঠিক আছে? আমরা লিটমাস কোথা থেকে পাওয়া যায়, কোন উদ্ভিদ থেকে পাওয়া যায় যদি বলি লিটমাস? লিটমাস আমাদের লাইকেন নামক উদ্ভিদ থেকে পাওয়া যায়। লাইকেন, লাইকেন নামক উদ্ভিদ থেকে পাওয়া যায়, ঠিক আছে? এই লাইকেন নামক উদ্ভিদ থেকে পাওয়া যায়। এটি যদি আমরা জলে দিই তাহলে বেগুনি রং হয়। জলে দিলে এটি বেগুনি রং হয়। লিটমাস, লিটমাস আমরা লাইকেন নামক উদ্ভিদ থেকে পাওয়া যায়। এটি যদি জলে দিই তাহলে বেগুনি রং হয়। আর এটি যদি আমরা অ্যাসিডে দিই তাহলে কী রং পাবো? অ্যাসিডে দিলে পাবো লাল। অ্যাসিড, অ্যাসিডে দিলে আমরা লাল রং পাবো। অ্যাসিডে। আর যদি ক্ষার দিই, ঠিক আছে, ক্ষার দিলে আমরা কী রং পাবো যদি বলি? ক্ষার দিলে আমরা নীল রং পাবো। এই লিটমাস পেপার যদি আমরা ক্ষারে ডোবাই তাহলে আমরা নীল রং পাবো। পরীক্ষা অনেকবার দিয়েছে, অনেকবার দিয়েছে পরীক্ষায়, মনে রাখবে, ঠিক আছে? যদি আমরা জলে দিই তাহলে বেগুনি, প্রাকৃতিকভাবে আমরা বেগুনি পাবো। আর যদি আমরা অ্যাসিডে দিলে লাল, অ্যাসিড। আর ক্ষার দিলে আমরা নীল পাবো। ক্লিয়ার? বোঝা গেছে? চলো পরবর্তী কোশ্চেন। আর কোশ্চেন নেই, আমাদের 40টি কোশ্চেন এখানেই ঠিক হলো। সবার কেমন লাগলো কমেন্টে জানিও। আর কার কতগুলো স্কোর হলো, 40-এর মধ্যে কার কটা স্কোর হলো সবাই জানিও, ঠিক আছে? চ্যানেলটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও ক্লাসটি ভালো লাগলে। চলো তাহলে আমি অফ হচ্ছি। সবাইকে বাই, গুড বাই।